তোমার কি মনে হয় শ্রেয়সীর পেছনে ঘোরা কি উচিত মেহেরাজের? আর এটা শ্রেয়সী কেমন নজরে দেখছে বলে মনে হয় তোমার? ফাহিমের কথায় বেশ কিছুক্ষণ চুপ থাকে ইরু, হাতের উপর হাত রেখে কসলাতে থাকে। যদি মিথ্যা বললে লোকটা বুঝে যায়, তাই শুকনো ঢোক গিলে ইরু সত্যিটাই বলল শান্ত কণ্ঠে। আসলে আমার মনে হয় না মেহরাজ ভাইয়া শ্রেয়সীর পিছনে পড়া উচিত, কারণ ওদের ডিভোর্স হয়ে গেছে। আর আমাদের সমাজ এটা খারাপ নজরে দেখে। এমনকি আপনি আমাকে এনেছেন, এটা কেউ দেখলেও কেলেঙ্কারি হয়ে যাবে। শ্রেয়সী কাল রাতে অনেক কেঁদেছে, চোখ মুখ ফুলে গেছে ওর। প্রথমে যখন জানতো না মেহরাজ ভাইয়া ওর প্রাক্তন, তখন কলেজে দেখে ক্রাশ খেয়েছিল। কিন্তু কাল বিকালে যখন জানলো ওই লোকটাই ওর প্রাক্তন আর ওর পিছনে আবারও পড়েছে, তখন ও ভেঙে পড়েছে। আমি চাই মেহরাজ ভাইয়া ওর পিছু ছেড়ে দিক, যেহেতু ওদের ডিভোর্স হয়ে গেছে। তাই এখন এমন কোনো ঘটনা মেনে নেওয়া যায় না। ইরু থামে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। একদমে কথাগুলো বলল এতক্ষণও ভুলেই গিয়েছিল ফাহিমের সাথে কথা বলছে, নয়তো কিছুই বলা হতো না। ইরুর কথা শুনে ফাহিম শান্ত কণ্ঠে বলে, ওদের ডিভোর্স হয়নি, যেটা হয়েছিল সেটার কথা মেহেরাজ জানতও না। মানে? ইরু ফাহিমের কথায় অবাক হয়। ইরুকে অবাক হতে দেখে ফাহিম বলে, মেহেরাজের বাবা নিজের সম্মান বজায় রাখতে মেহেরাজের অজান্তেই ওর সিগনেচার নকল করে ডিভোর্স পেপার পাঠায় শ্রেয়সীদের। আর শ্রেয়সীরা সেটাকে আসল ভেবেছে। আর এটা মেহেরাজ এবার বাড়ি আসার পরেই জেনেছে। ওদের কিন্তু ডিভোর্স হয়নি। আর এই সমস্যার সমাধান একমাত্র তুমিই করতে পারো। আমি কিভাবে? তুমি শ্রেয়সীকে সব বুঝিয়ে বলবা। তাও যদি না বুঝতে পারে, তবে কাল যেভাবেই হোক শ্রেয়সীকে সাথে নিয়ে এইখানে আসবে এই সময়ে। আচ্ছা। ইরুর কথার পিঠে ফাহিম বলে, তোমার মোবাইল কোথায়? আমার? হুম, দাও। ইরু ভীত নয়নে ব্যাগ থেকে নিজের মোবাইলটা বের করে দেয়। ফোনের স্ক্রিনে কোনো লক নেই। ফাহিম হোয়াটসঅ্যাপে গিয়ে নিজের নাম্বার সেভ করে ফোন ইরুর দিকে এগিয়ে দিয়ে বলে, নাও, আমার নাম্বার সেভ করে দিয়েছি। শ্রেয়সীর ফেসবুক আইডি আর নাম্বার সেন্ড করে দিও। ইরু তাকায় নাম্বারের দিকে। সবার উপরে ফাহিম আহমেদ লেখা। ইরুর সমস্ত শরীরে কম্পন দিয়ে ওঠে, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, শিহরণ বয়ে যায় সর্বাঙ্গে ঠান্ডা শীতল স্রোতের। লাশ কি করবো ভাই? ছেলেটার কথা শুনে পাঞ্জাবি পরা লোকটা বেশ কিছুক্ষণ ভাবে, তারপর বলে, মাগুর মাছের হাউজে দিয়ে দিবি, পুরো কুচি কুচি করে, যেন মাছের খেতে কষ্ট না হয়। আমার শখের মাছ কিন্তু ওরা। লোকটার কথায় ছেলে দুটো শুকনো ঢোক গিলে। জঙ্গলের ভেতর এসেছে আজ প্রায় 1 বছর। প্রতি মাসের প্রথম দুদিন তাদের ছুটি থাকে। এই দুদিন অনেকেই বাড়ি ফেরে, আবার অনেকে থেকে যায়। লোকটাই ওদের সব। ওদের আগে না ছিল থাকার জায়গা, না ছিল খাওয়া ঠিক মতো, কিন্তু লোকটার সাথে কাজে ঢোকার পর তাদের আর কষ্ট হয়নি। যদিও নিকৃষ্টতম কাজ, তবুও তারা ভালো আছে। আন্ডারগ্রাউন্ডের পাতাল ঘর বিশাল জায়গা মিলে অবস্থিত। উপরে ছোট একটা কুঁড়ে ঘর থাকলেও নিচে বিশাল সাম্রাজ্য। এর ভেতর বিশাল একটা ল্যাব আছে। তারা জানে না ওই ল্যাবের ভেতরে কি আছে, প্রবেশ নিষেধ, তবে যারা ঢুকেছে তারা আর ফেরেনি। আর টমি আর নমি সব সময় ল্যাব পাহারা দেয়। তারা শব্দহীন কুকুর, শব্দ ছাড়াই ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। আর পর একাধিক ঘর, সবগুলোই শব্দমুক্ত, ভেতরের আওয়াজ বাইরে আসে না। আর সব শেষের ঘরে বিশাল দুটো হাউস, একটাই পিরানহা মাছ আর অন্যটায় আফ্রিকান জাতের হিংস্র মাগুর। নিমেষেই একটা মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে সক্ষম ওরা। ছেলে দুটো কাজে লেগে পড়ে। গুপ্তচর লোকটিকে জীবিত রেখেই তার শরীরের বিভিন্ন অঙ্গ খুলতে শুরু করে। তা দেখে পাঞ্জাবি পরা লোকটা আর চোখ আর মোড়া খেয়ে চলে যায় ল্যাবের দিকে। তার এখানে আর কোনো কাজ নেই, বাকি কাজ ছেলে দুটো করে দিবে। নাহিদা খাতুনের জ্ঞান ফিরেছে। মেহেরাজকে নিজের হাতে ধরে বসে থাকতে দেখে আবেগ আপ্লুপ্ত হয়ে কেঁদে ফেলেছেন তিনি। মেহেরাজ নিজের মায়ের মাথায় হাত দিতে সান্ত্বনা দেয়, তবে শান্ত হয় না নাহিদা খাতুন। ছেলের বাড়ি ছেড়ে চলে যাওয়ায় মা হয়ে তিনি মেনে নিতে পারছেন না। নাহিদা খাতুনের কান্না দেখে বেশ কিছুক্ষণ পর নিলয় মির্জা এগিয়ে আসে মেহেরাজের দিকে, তারপর গলার স্বর নিচু করে বলে,
মেয়েরাজ, বাড়িতে ফিরে চলো। আমি চাচ্ছি না তোমার চিন্তায় তোমার আম্মু আরও অসুস্থ হয়ে পড়ুক। বাবার কথার কোনো প্রতিউত্তর করে না মেহরাজ। নিলয় মির্জা জানে ছেলে তার ভীষণ রাগী আর অভিমানী। ছেলে যখন বলেছে কথা বলবে না তো বলবে না। নিলয় মির্জার খারাপ লাগে, সেদিন সে রাগ সামলাতে না পেরে বলে ফেলেছিল। তাই বলে তার ছেলেটা এমনভাবে অভিমান করে বাড়ি ছাড়বে? কোনো বাবা কি সত্যি বলতে পারে তার ছেলেকে বাড়ি থেকে বের হয়ে যেতে? নিলয় মির্জা মাথা নিচু করে সরে আসে। তা দেখে নাহিদা খাতুন মেহরাজের হাত আঁকড়ে ধরে করুণ সুরে বলে, বাড়িতে ফিরে চল না বাবু, বাড়িটা কেমন শূন্য লাগছে আজ দুদিন। চল না, রাগ করিস না, সব সমস্যার সমাধান করে দিব আমি, চল। কি সমাধান করবো আম্মু? যে সমস্যাগুলো তোমরা নিজ ইচ্ছাতে তৈরি করে আমাকে ছোট করে দিয়েছো সকলের কাছে। মেহেরাজের শান্ত কণ্ঠ, অথচ রাগ ঝরে পড়ছে সেই কণ্ঠে। নিলয় মির্জা মাথা নিচু করে নেন, মনে মনে সিদ্ধান্ত নেন সম্মান গেলে যাবে, সত্যিটা বলেন না আবার সব ঠিক করে দিবে। ছেলেটা খুশি থাক। এই কয়েকদিনেই তার হাসি খুশি বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে গেছে। ছেলের এমন কথা শুনে নাহিদা খাতুন ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমি কথা দিচ্ছি বাবু, ফিরে চল, আমি তোর আব্বু সব ঠিক করে দিব, আমার কথাটা শোন। মেহেরাজ মাথা নিচু করে থাকে, মুখে কোনো কথা নেই। মেহেরাজকে চুপ থাকতে দেখে নাহিদা খাতুন আবারও বলে ওঠে, তুই কি চাস, তোর শোকে আমার মৃত্যু হোক? যদি তাই চাস তাহলে আর যাওয়া লাগবে না বাবু বাড়িতে। আমার উপর আর ভরসা করা লাগবে না, তুই না গেলে এমনিতেই বাড়িতে যাওয়ার আগে আমি শেষ নিঃশ্বাস ছেড়ে দিব। মায়ের কথায় মেহেরাজ রেগে নাহিদা খাতুনের মুখে হাত দিয়ে বলে। এগুলো কোন ধরনের কথা আম্মু? নাহিদা খাতুন মেহেরাজের হাত নিজের মুখের থেকে সরিয়ে অভিমানী কণ্ঠে বলে, তাহলে বল, আমার সাথে যাবি? মেহেরাজ আর উপায় পায় না। কোনো সন্তান কি তার মায়ের মুখে মৃত্যুর কথা শুনে স্থির থাকতে পারে? সব রাগ ভুলে সেদিনই নাহিদা খাতুনের সাথে ফিরে আসে মির্জা বাড়িতে। সবার সাথে কথা বললেও একটা শব্দ উচ্চারণ করেনি নিলয় মির্জার সাথে। এমনকি নিলয় মির্জা নিজে থেকে কিছু বলতে এলেও সেসবে পাত্তা দেয়নি মেহেরাজ। নিজের মতো থেকেছে বাড়িতে। পূর্ব আকাশে সূর্য উঠেছে, পাখিরা কিচিরমিচির করে গান গাইছে এই ডাল থেকে ওই ডালে। সূর্যের তাপ ধরে পড়েছে সর্বত্র। আজ সকাল থেকে মির্জা বাড়িতে বেশ আয়োজন করে রান্না হচ্ছে। বাড়িতে আজ বিচার সভা বসবে, তাই সকাল থেকে এত আয়োজন। মাঝখানে কেটেছে 10 দিন। এই 10 দিন মেহেরাজ বাড়ি থেকে তেমন বের হয়নি, সব সময় নাহিদা খাতুনের আশেপাশে ছিল। মেহেরাজের কথা মতো ফাহিম কাগজ তৈরি করলো, মেহেরাজ তা আবার ছিঁড়ে ফেলেছে। ফাহিম শ্রেয়সীর নাম্বার দেওয়ার অনেক চেষ্টা করেছে মেহেরাজকে, তবে সফল হয়নি। মেহেরাজ নিজের সাথে কথা বলতে না দেখে আদরের বড় ছেলের রাগ ভাঙাতে নিলয় মির্জা সিদ্ধান্ত নিয়েছে নিজের মান সম্মান যায় যাক, তবে সত্যিটা প্রকাশ করে দিতে। অন্তত মানসিকভাবে অশান্তিটা তো দূর হবে। যেই ভাবা সেই কাজ। হাসান সাহেবের পরামর্শে আলতাফ শেখকে খবর পাঠিয়েছিল একান্ত কথা বলার জন্য, তবে আলতাফ শেখ রাজি হয়নি। তাই নিলয় মির্জা সিদ্ধান্ত নিয়েছে বিচার সভার মাধ্যমে আবারও ছেলে মেয়ে দুটোকে এক করে দিবে। কারণ তাদের তো আর সত্যি সত্যি ডিভোর্স হয়নি, সেজন্য আলতাফ শেখকে আজ বাড়িতে ডেকেছেন। সকাল 10টা বাজতেই মির্জা বাড়িতে এসে উপস্থিত হয় আলতাফ শেখ, সিয়াম, এলাকার সাবেক মেম্বার আর পাতি নেতা। নিলয় মির্জা তাদের সোফায় বসতে বলে, তারপর মেহেরাজকেও ডেকে নিয়ে আসে। নাহিদা খাতুন এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি, তাই তিনি ঘরে ছিলেন এতক্ষণ। লোকজন আসা দেখে বাইরে এসে দাঁড়িয়েছে। হাসান সাহেব মেহেরাজকে সব বলার কারণে মেহেরাজ কোনো বাক্য ছাড়াই সবার মাঝে এসে বসেছে। কালো রঙের ট্রাউজারের সাথে হাফ হাতা টি শার্ট, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো থাকলেও বেশ মানিয়েছে মেহেরাজের মাথায়। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, হাতে নেভিদের ঘড়ি। মেহেরাজ সবাইকে সালাম দিয়ে তাই বসে। আলতাফ শেখ একবার চোখ তুলে তাকায় মেহেরাজের দিকে, চাপদারির মাঝে গম্ভীর মুখটা স্পষ্ট। আলতাফ শেখ চোখ নামিয়ে নেয়। বাড়ির কাজের মহিলা এসে সবাইকে নাস্তা দিয়ে যায়। আলতাফ শেখ খায় না। বেশ কিছুক্ষণ সময় কাটার পর ফাহিম আসে, কাঁধে ঝুলান্ত স্কুল ব্যাগ। এসে নিলয় মির্জার দিকে ব্যাগের চেন খুলে একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, আঙ্কেল, ফাইল। নিলয় মির্জা ফাহিমের দিকে তাকিয়ে বলে, এত লেট হলো কেন তোমার?
রাস্তায় অনেক জ্যাম আঙ্কেল। ও আচ্ছা। নিলয় মির্জার হাতের দিকে তাকিয়ে আলতাফ শেখ তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে থাকে। তা চোখ এড়ায় না নিলয় মির্জার, তাই নিচ থেকে গলা ঝাড়া দিয়ে আলতাফ শেখের উদ্দেশ্যে বলে, এখানে সবাইকে কেন ডাকা হয়েছে আশা করি সবাই অবগত। নতুন করে কাউকে কিছু বিশ্লেষণ করতে হবে না। কি বিশ্লেষণ করবেন একটু খুলে বলেন আঙ্কেল। সিয়ামের কথায় নিলয় মির্জা একবার মেহেরাজের দিকে তাকায়। মেহেরাজ নিচের দিকে তাকিয়ে আছে, তারপর আবারও সিয়ামের দিকে তাকিয়ে বলে, মেয়েরাজ আর শ্রেয়সী মায়ের ডিভোর্সের ব্যাপারে। সেটা তো এখান থেকে 8 মাস আগেই ক্লোজ। এখন কি জন্য রেখেছেন? আলতাফ শেখ সিয়ামের পায়ের দাবনায় হাত রেখে চুপ করতে বলে। তবে রক্ত গরম সিয়াম চুপ হয় না, আরও কিছু বলতে যাবে তার আগে নিলয় মির্জা বলে, আজকেও সেই ডিভোর্সের ব্যাপারে কথা বলার জন্যই ডেকেছি, সব কিছু খোলাসা করার জন্য। নিলয় মির্জার কথায় সিয়াম রেগে বলে, কি খোলাসা করবেন আঙ্কেল আপনি? মেহেরাজ নতুন করে আমার বোনের পিছনে পড়েছে, এটা নিয়ে নতুন নাটক শুরু করবেন? দেখুন, এমন কিছু করতে চাইলে কিন্তু ভালো হবে না। আপনাকে এবং আপনার ছেলেকে আমার চেনা হয়ে গেছে। সিয়াম, চুপ করো। আলতাফ শেখের জোরালো ধমকে সিয়াম চুপ করে যায়। আলতাফ শেখ এবার নিলয় মির্জার দিকে তাকিয়ে বলে, তুই আমার ছোটবেলার বন্ধু, কখনো তোর সাথে ঝামেলা হয়নি। আর এটা নিয়ে যে ঝামেলা বাঁধলো এটা শেষ হওয়ার নয়। তাই বলছি ঝামেলা না করে যেটা বলবি সেটা সোজা সাপটা বলে দে। আমার দোকান খুলতে হবে, সব বন্ধ আজ। আলতাফ শেখের কথায় নিলয় মির্জা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, মেয়েরাজ আর শিউশির কোনোদিন ডিভোর্স হয়নি, এটা নিয়ে বলার জন্যই তোদের ডেকেছি আমি। নিলয় মির্জা কথাটা বলার সাথে সাথেই সিয়াম বলে ওঠে, আবার নতুন নাটক শুরু করলেন আঙ্কেল? সিয়ামের কথার পিঠে আলতাফ শেখ বলে, সিয়াম, তুমি চুপ করো, আমি কথা বলছি না, আমাকে বলতে দাও। কথাটা বলেই নিলয় মির্জার দিকে তাকিয়ে বলে, মানে কি বলছিস, মাথা ঠিক আছে? নিলয় মির্জা হাতে থাকা ফাইলটা আলতাফ শেখের দিকে এগিয়ে দিয়ে বলে, আসলে সব দোষ আমার, সব কিছুর জন্য আমি দায়ী। আমি নিজের সম্মানের কথা চিন্তা করে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করিনি, ওর সম্মানের কথা চিন্তা করিনি। মেয়েরা যেদিন চলে গেল সেদিন তো তোরা শিউশিকে নিয়ে গেলি আর সব সম্পর্ক ইতি টেনে দিলি, এমনকি ডিভোর্সের জন্য হুমকিও দিলি। তাই নিজের মান সম্মান রক্ষার্থে মেয়েরাজের সিগনেচার নকল করে কম্পিউটার দিয়ে নকল ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম তোদের। এটা মেয়েরাজ জানতো না, বাড়িতে এসে শোনার পর থেকে ঝামেলা করছে। আর তোর মেয়ের পিছনে ঘোরা এটাই কারণ। যদিও মেয়েরাজ তোর মেয়ের সাথে একবার কথা বলেছে, কখনো পিছু নেয়নি। নিলয় মির্জা কথাটা বলে থামে। বুকের উপর চেপে থাকা পাথরের এক অংশ কমে গেছে। আলতাফ শেখ ফাইলটা হাতে নিয়ে খুলে দেখল, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মেহেরাজের সাইন নকল, কারণ সিগনেচারের নিচে ছোট্ট করে লেখা তারিখটা ছিল তাদের ডিভোর্স হওয়ার আরও 7 মাস আগের। আর একজন অফিসার সে তো এমন ভুল করবে না। এমনকি কিভাবে নকল করা হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে বরের কাগজে। আলতাফ শেখের হাত থেকে ফাইলটা নিয়ে সিয়াম দেখতে থাকলো। এতক্ষণ রেগে থাকা সিয়ামের মুখটা কেমন যেন হয়ে গেল। মাথা নিচু করে বসে থাকা মেহেরাজের দিকে একবার তাকিয়ে আলতাফ শেখের দিকে ফাইলটা এগিয়ে দিল। নিলয় মির্জা এবার হাসান সাহেবের দিকে তাকাতেই তিনি ভরসা ভরা ইশারা করলেন। তখন নিলয় মির্জা আলতাফ শেখের উদ্দেশ্যে বলল, তুই সহজ করে শুনতে চাইছিলি না, তাই সহজভাবেই বললাম। মেয়েরাজ আর শিউশির নাম মাত্র ডিভোর্স হয়েছিল। আসলে মেয়েরাজ জানতোই না ওর ডিভোর্স হয়েছে, যেহেতু শিউশি এখনও মেয়েরাজের বিয়ে করা বৈধ বউ। নিলয় মির্জার কথা শেষ হতে না হতেই আলতাফ শেখ ছিছি করে ঘৃণা ভরা কণ্ঠে বলল, তোর একবারও বাদিনি এমন একটা কাজ করতে? আমি তোর বন্ধু ছিলাম, শত্রু না। বলতিস শখ খুলে, হ্যাঁ আমি রেগে চলে গিয়েছিলাম, তাই বলে তুই এমন একটা জঘন্য কাজ করতে পারলি? আমার মেয়ে এতদিন ধরে ডিভোর্সের কলঙ্ক বয়ে বেরিয়েছে, আর তোর ছেলে সে তো এসব জানতোই না। কিভাবে পারলি বাপ হয়ে এমন একটা সম্পর্ক নষ্ট করতে?
আলতাফ শেখের কথায় নিলয় মির্জার মাথা নত হয়ে যায়। মেহেরাজ মুখ তুলে তাকায় একবার তার বাবার দিকে, তবে কিছুই বলে না। হাসান সাহেব আলতাফ শেখের দিকে তাকিয়ে বলে, তাহলে এখন কি করবা বলে ভাবছো আলতাপ? আমি চাচ্ছি সব ভুল বোঝাবুঝির এখানে ইতি টানা হোক, আবার আগের সম্পর্কটা ফিরিয়ে আনা হোক। আমরা আমাদের নাত বউকে বাড়িতে নিয়ে আসতে চাই। এটা বললেই হয় না দাদু। আমার বোন এই সম্পর্ক মানবে না, আর যদি মানেও সেটা আগে বোঝাতে হবে। আমরা তো আগে থেকে কথা দিতে পারছি না। এখানে সম্পূর্ণ দোষ আপনাদের, তাই আমাদের কোনো দায়িত্ব নেই। আর যদি সম্পর্ক ঠিক করতেই হয় তাহলে আমরা ফোন করে জানাবো, নয়তো ডিভোর্স এবার সত্যি করেটাই হবে। কথাটা বলেই উঠে দাঁড়ায় সিয়াম। আলতাফ শেখ কিছু বলতে যাচ্ছিলেন, তবে সিয়ামের চোখের ইশারা বুঝতে পেরে তিনি আর না বলে উঠে দাঁড়ান। চোখ এড়ায় না মেহেরাজের। বাজ পাখির চোখ এড়ানো কি এত সহজ? আলতাফ শেখ হাসান সাহেব আর নিলয় মির্জার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। ওরা চলে আসতে মেহেরাজও কোনো কথা না বলে ফাহিমকে বলে সে উপরে চলে আসে নিজের ঘরে। দুপুরের খাওয়ার পরেই বাড়ি থেকে বেরিয়েছে ফাহিম আর মেহেরাজ। মেহেরাজের কিছুই ঠিক লাগছে না, তার চতুর্মন বারবার কোনো খারাপ কিছুর আভাস দিচ্ছে, তবে মেহেরাজ বুঝতে পারছে না কি হচ্ছে। ফাহিমের কথাতেই আজ তার সাথে বেরিয়েছে শ্রেয়সীর সামনাসামনি হতে। মেহেরাজ জানে না কি হবে, তবে সব পরিস্থিতি সে সামলে নিবে। দুপুর 3টা বাজতেই শ্রেয়সী বাড়ি থেকে বের হলো ইরুকে নিয়ে ক্রসিংয়ের উদ্দেশ্যে। সকালে আলতাফ শেখ আর সিয়াম মির্জা বাড়িতে গিয়েছিল, সেটা শ্রেয়সী জানে, তবে সে কিছু বলেনি। তাকে ঘরে পাঠিয়ে খাদিজা খাতুনকে সব বলেছে। পরে শ্রেয়সী ওর মাকে জিজ্ঞাসা করতেই খাদিজা খাতুন বলেছেন রাতে সব বলবেন। শ্রেয়সী আর কিছু ভাবেনি এই বিষয়ে। কি আর ভাববে, কিছু কিছু সম্পর্ক তৈরি হয় কষ্ট পাওয়ার জন্য, তাই হয়তো মেহেরাজের সাথে শ্রেয়সীর বিয়ে হয়েছিল। শ্রেয়সী এই কয়েকদিনে নিজের স্বাভাবিক করে নিয়েছে। মেহেরাজের প্রতি যেটুকু ভালোবাসা ছিল সেটা এখন পুরোপুরি ঘৃণায় রূপান্তর হয়ে গেছে। এখন মেহেরাজের নাম শুনলেও কেমন রাগ হয় শ্রেয়সীর। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে নিজের এই ছোট জীবনের কষ্টের অধ্যায়গুলোর স্মৃতিচারণ করছিল শ্রেয়সী। সেই সময় পাশ থেকে কোনো এক পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে আসে, সামনে ট্রেন, দেখে চলুন মিস। হঠাৎ পুরুষালী কণ্ঠে শ্রেয়সী ভাবনা থেকে বেরিয়ে আসে। এতক্ষণ ইরুর শত শত বকবকানি একটাও কানে যায়নি শ্রেয়সীর। ইরু তাড়াতাড়ি শ্রেয়সীর হাত টেনে ড্রেনে পড়া থেকে বাঁচায়। শ্রেয়সী নিজের বুকে হাত দিয়ে হাঁফ ছেড়ে বাঁচে। তারপর জোরে একটা নিঃশ্বাস নিয়ে ইরুর উদ্দেশ্যে কিছু বলতে যাবে, মাথা নিচু করতেই মেহেরাজের চোখে চোখ পড়ে শ্রেয়সীর। হঠাৎ অনাকাঙ্ক্ষিত মানুষকে সামনে দেখে অবাক হয়ে যায় মুহূর্তেই। বুকের ভেতর অজানা অনুভূতি ছেয়ে যায় আবারও। কেঁপে ওঠে সর্বাঙ্গ। শ্রেয়সীকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মেহেরাজ তুড়ি মেরে শ্রেয়সীর ধ্যান ভাঙিয়ে বলে, চোখ খোলা রেখে হাঁটবেন পরের বার থেকে সবসময়, কিন্তু মেহরুজ মির্জা সতর্ক করবে না, আর সরকারও কিন্তু আপনার জন্য ট্রেনের ঢাকনা বন্ধ রাখবে না। মেহেরাজের কথায় ফাহিম হেসে ফেলে। সে অনেকক্ষণ ধরেই খেয়াল করেছিল ইরু একা একা বকবক করছে আর শ্রেয়সী কিছু একটা ভাবছে মন দিয়ে। সামনে ড্রেন, তবে ইরু আর শ্রেয়সী খেয়াল করেনি, তাই ফাহিম তাড়াতাড়ি কিছু বলে সতর্ক করার আগে মেহেরাজ শ্রেয়সীকে সতর্ক করে দেয়। ফলে ইরু সঠিক সময়ে শ্রেয়সীর হাত ধরে টান দিয়ে ছোটখাটো একটা দুর্ঘটনা থেকে বাঁচায়। ফাহিমের দিকে ইরু চোখ তুলে তাকাতে পারে না। এমনিতেই আজ আবার শ্রেয়সী আর মেহেরাজও আছে। ইরুর ভীষণ লজ্জা লাগছে, লজ্জায় মাথা নুয়ে গেছে, গালগুলো ব্লাশ করছে ইরুর। তা ফাহিমের চোখ এড়ায় না। শ্রেয়সীর ইরুর চাপা হাসি আর লজ্জা পাওয়া দেখে রেগে যায়। মনে মনে ভেবে নেয় মেহেরাজের কারণেই ইরু হাসছে। শ্রেয়সী মেহেরাজের দিকে রাগী চোখে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, সমস্যা কি, আপনি হাসছেন কেন? হঠাৎ শ্রেয়সীর রাগী কণ্ঠ শুনে হাসি থেমে যায় সকলের। মেহেরাজ কিছু বুঝে উঠতে পারে না, তাই ভ্রু কুঁচকে শ্রেয়সীর দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই শ্রেয়সী আবারও বলে, হাসবেনই বা না কেন? রাস্তায় মেয়ে দেখলে তো ইভটিজিং করতে মন চায়, তাই না? ক্যারেক্টারলেস।
শ্রেয়সীর কথা শুনে ইরু অবাকের চরম সীমায় পৌঁছে যায়। এদিকে ফাহিম নিজেও হা হয়ে গেছে। শ্রেয়সীর রাগী কণ্ঠ আর নিজেকে ক্যারেক্টারলেস বলা দেখে মেহেরাজও রেগে যায়। শান্ত পরিবেশ হঠাৎ গুমোট হয়ে আসে। মেহেরাজ গম্ভীর রাগী কণ্ঠেই বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কে ক্যারেক্টারলেস? কে আবার আপনি? হোয়াট? শ্রেয়সীর কথায় মেহেরাজ নিজের রাগ সংযত রাখতে না পেরে জোরেই বলে কথাটা। আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ঠিকমতো তাকায়নি, তাকে ক্যারেক্টারলেস বলছে, ইফটিজার খেতাব দিচ্ছে। সাহস কত! মেহেরাজ হাত মুষ্টিবদ্ধ করে নেয়। এদিকে ফাহিম বুঝতে পারে সে যে মিশনে নেমেছিল তা সম্পূর্ণ ভিন্ন রাস্তায় প্রবেশ করছে। এখন ঝামেলা আরও বাড়বে, তাই যা করার এখন করতে হবে, ওদের থামাতে হবে। মেহেরাজের কথার পিঠে শ্রেয়সী আর কিছু বলতে যাবে তার আগেই ইরু শ্রেয়সীর মুখ চেপে ধরে একটু রাগী কণ্ঠে বলে, শ্রেয়সী, সিন ক্রিয়েট করা ঠিক হচ্ছে না, মানুষজন দেখছে, আর সে তো তোকে জেনে পড়া থেকে বাঁচালো। ইরুর কথায় শ্রেয়সী রেগে যায়। নিজের মুখ থেকে ইরুর হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে অস্পষ্ট কণ্ঠে বলে, আমাকে ছাড় ইরু, আকাশ না ছাড়। তবে ইরু ছাড়ে না। আজ আর কোচিংয়ে যাওয়া হবে না, রাস্তার লোকজন দেখছে। কি একটা খারাপ অবস্থা। এদিকে ফাহিমও এক দৃষ্টিতে শ্রেয়সীর দিকে রাগীভাবে তাকিয়ে থাকা মেহেরাজের কানের কাছে গিয়ে বলে, এইখানে সিন ক্রিয়েট করিস না দোস্ত, এটা পাবলিক প্লেস। আর ভুলে যাস না, শ্রেয়সী এখনও কিছুই হয়তো জানে না, তাই রেগে গেছে। সেই ভুলের জন্য শান্ত হ। ফাহিমের কথায় মেহেরাজ ফোঁস করে কয়েকটা শ্বাস ছেড়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ভীষণ রাগ হচ্ছে তার চরিত্র নিয়ে কথা বলার কে সে। পর মুহূর্তে মনে পড়ে ওটা ওরই বউ। মেহেরাজ গাড়ির সিটে বসে ফোঁস করে শ্বাস নিতে থাকে। বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে শান্ত হয়। এদিকে ফাহিমের ইশারায় ইরু শ্রেয়সীকে নিয়ে আবার বাড়ির রাস্তায় হাঁটা শুরু করে। আজ মূলত আগে থেকে ইরু ফাহিমের কথা মতো প্ল্যানিং করে শ্রেয়সী আর মেহেরাজের দেখা করিয়েছিল। তারা চেয়েছিল আজকে ওদের মাঝে থাকা ভুল বোঝাবুঝিটার ইতি টানতে। তবে শ্রেয়সীর একটা কথাতেই সব উলটপালট হয়ে গেছে। ফাহিম ইরুকে চলে যেতে বলে নিজেও গাড়িতে এসে বসে। তারপর গাড়ি স্টার্ট দেয়। পাশে তাকিয়ে দেখে মেহেরাজ চোখ বুজে জোরে শ্বাস ফেলছে। ফাহিমদের গাড়ি চলে যেতেই ইরু শ্রেয়সীর মুখ ছেড়ে দেয়। সাথে সাথে শ্রেয়সী ইরুকে ধাক্কা দিয়ে বলে, সমস্যা কি তোর? ওই চরিত্রহীনকে আমি চরিত্রহীন ইউটিজার বলবো তো তোর কি তাতে? শ্রেয়সী, চুপ কর, আগে আমার কথা শোন। কি শুনবো তোর কথা? যে কিনা খালাতো বোনের সাথে রুম শেয়ার অবধি করেছে বিয়ের আগে, এমনকি ওই মেয়ের জন্য আমার মুখ না দেখেই আমাকে ওই বাড়িতে রেখে চলে গিয়েছিল, এমনকি ডিভোর্স পর্যন্ত দিয়েছে। কলঙ্ক বুঝিস? ওই কলঙ্কে আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়েছে ওই লোকটা। তাহলে তার চরিত্র কিভাবে ভালো হয়? চরিত্রহীন কাপুরুষ একটা। শ্রেয়সী, ভুল ভাবছিস। তুই যে কলঙ্ক মেখেছিস, এতে মেহেরাজ ভাইয়ের কোনো দোষ নেই। আগে সব কথা শোন আমার। ইরুর কথায় শ্রেয়সী এবার ইরুকে ধাক্কা দিয়ে নিজের হাত থেকে ইরুর হাত ছাড়িয়ে রাগী কণ্ঠে বলে, কি শুনবো তোর কথা? কলঙ্ক মেখেছিস কখনো? তবে বুঝবি কেমন লাগে, তখন বুঝবি। ওই চরিত্রহীন কাপুরুষ এর বন্ধুর প্রেমে অন্ধ হয়ে গেছিস তো, তাই আমাকে ঠিক ভুল শেখাতে এসেছিস। এখন ওই চরিত্রহীনটা তোর ভাইয়া হয়ে গেছে। ছি! শ্রেয়সী, খবরদার আর ডাকবি না আমায়। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা ছিল সব সম্পর্কই এখানেই শেষ। আমার থেকে তোর কাছে ওরা বেশি আপন হয়ে গেল তো, ওদের নিয়েই থাকিস। কথাটা বলে শ্রেয়সী এবার হাঁটা ধরল। ইরু পেছন থেকে ডেকে বলল, শ্রেয়সী, একটাবার আমার কথা শোন। তোর কথা আর শোনার প্রয়োজন নেই আমার, তোকে আর দেখতেও চাই না আমি। শ্রেয়সী হাঁটার গতি বাড়িয়ে দেয়। কি থেকে কি হয়ে গেল। রাস্তার পাশের ফুটপাতের কংক্রিটের উঁচু রাস্তায় বসে পড়ল ইরু। চোখ শ্রেয়সীর দিকে। যদি একটা বার ফিরে তাকায় না, শ্রেয়সী আর তাকায়নি। রিকশা ডেকে তাতে করে চলে গিয়েছে। সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। কিছুক্ষণের মাঝে টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হলো। তবে ইরুর হেলদোল নেই। ইরু জানে শ্রেয়সী প্রচণ্ড রাগী। রাগ হওয়াটা স্বাভাবিক, তবে তার কথাটা শোনা উচিত ছিল তার। একবার তো বলতে দিত তাকে। ভুল বুঝলো কেন? ইরুর বারবার কানে বাজছে শ্রেয়সীর বলা কথাটা। কলঙ্ক মেখেছিস কখনো? চরিত্রহীনের বন্ধুর প্রেমে
পড়ে অন্ধ হয়ে গিয়েছিস? এরোর বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তাকে এত বছর শ্রেয়সী চিনতে পারিনি, আজ এরো বুঝতে পারছে বন্ধুত্ব বিচ্ছেদে কেমন কষ্ট। শ্রেয়সী কিভাবে বলল আমাদের সম্পর্ক এখানেই শেষ? ওর কি একটু কষ্ট লাগলো না? এরোর গাল বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। আজ এরোর মন খারাপে হয়তো আকাশেরও মন খারাপ হয়েছে, তাই ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো মুহূর্তেই। ভিজে চুপচুপে হয়ে গেল এরু, তবে এক চুলও নড়ল না সেখান থেকে। সে জানে শ্রেয়সীর রাগ কমে যাবে, তবে শ্রেয়সী যে বলল তার সাথে আর কথা বলবে না। যদি সত্যি আর কথা না বলে, সৎ মায়ের মার খেয়ে কার কাছে মনের কথা শেয়ার করবে এরু? আর তো কেউ নেই ওর। ফুপিয়ে ওঠে মেয়েটা। মেহেরাজ বাড়িতে এসেছে রাত 8টায়। সারাদিন ফাহিমের সাথে ছিল। ফাহিম মেহেরাজকে খুব করে বুঝিয়েছে, পরে মেহেরাজের রাগ কমেছে। সারা দিন অনেক ঘুরেছে। রাতে দুজন রেস্টুরেন্ট থেকে খেয়ে যে যার বাড়িতে গেছে। মেহেরাজ ফাহিমকে আসতে বলল, ফাহিম আসেনি। বাড়িতে তার মা একা আছে, সেই বাহানা দিয়ে চলে গেছে। মির্জা বাড়ির ডাইনিংয়ে খাবার নিয়ে সবাই বসে আছে। মেহেরাজ আসতেই নাহিদা খাতুন মেহেরাজকেও বসতে বলে, তবে মেহেরাজ খেয়ে এসেছে বলে উপরে চলে যায় আর না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উঠতে চলে যেতেই নাহিদা খাতুন নিলয় মির্জার দিকে তাকিয়ে বলেন, ওই বাড়ি থেকে কিছু বলেছে কি? নিলয় মির্জা সবে মাত্র গালে ভাত তুলেছিলেন। এতক্ষণ মেহেরাজকে সাথে নিয়ে খেতে বসবে বলেই অপেক্ষা করছিল, কিন্তু মেহেরাজ তো খেয়ে এসেছে। নাহিদা খাতুনের কথা শুনে নিলয় মির্জা মুখ তুলে তাকায়, তারপর বলে, এখন 8টা বাজে, দেখি কখন কল দেই। হ্যাঁ অথবা না, যে কোনো একটা উত্তর দিবে, কল করে দেখি। নিলয় মির্জার কথায় হাসান সাহেব বলেন, আমার মন বলছে ওরা রাজি হবে, কারণ আগেরবার মেহেরাজ মেয়ে দেখতে চায়নি, কিন্তু এবার মেহেরাজ স্বয়ং আছে আর কি। বাবা, সব ঠিকভাবেই হলেই হয়। ছেলেটা এখনো আপনার ছেলের সাথে কথা বলছে না রাগের জন্য? হবে মোমা, চিন্তা করো না। আমি আলতাফের চোখ দেখে বুঝেছি ওর সম্মতি আছে। কেউ আর কথা বাড়ায় না, খাওয়ায় মনোযোগ দেয়। এদিকে মেহেরাজ ঘরে এসে লম্বা একটা শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ভীষণ ক্লান্ত সে। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটা বক্স বের করে তারপর সেই বক্স থেকে সেদিনের শ্রেয়সীর হারিয়ে যাওয়া নুপুরটা হাতের মুঠোয় নিয়ে মেহেরাজ বিড়বিড় করে বলে, আর কিছুদিন টুইঙ্কেল ক্যাট, তারপরেই আমার সাথে তোমার সারা জীবন থাকা লাগবে। তোমার ভাষায় যদি বউয়ের সাথে কথা বলে ইফটিজিং হয়, তাহলে সারা জীবন তোমাকে ইফটিজারের সাথে সংসার করা লাগবে। মেহেরাজ নিজের হাতের মুঠোয় একটা চুমু খায়, তারপর যেভাবে নুপুরটা ছিল সেভাবে রেখেই আবারও শুয়ে পড়ে লাইট অফ করে। বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা, তাই কম্বল টেনে গায়ে দিয়েই ঘুমে তলিয়ে যায় মেহেরাজ। বাড়িতে ফেরার পর থেকে শ্রেয়সীর ভীষণ মন খারাপ হয়। রাগের মাথায় কত কিছুই না বলল ইরুকে। মেয়েটা হয়তো অনেক কষ্ট পেয়েছে, কিন্তু শ্রেয়সী কি করবে? এত ভুগে ভুগে ভেতরে ভেতরে নিজেই জ্বলে পড়ে যাচ্ছিল কথাগুলোর জন্য। আজকে বলতে পেরে শান্তি পাচ্ছে। কোনো মেয়েকে আদৌ সহ্য করতে পারবে যে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে কারণ ছেলের তার খালাতো বোনকে পছন্দ, এমনকি শুনেছে ঘনিষ্ঠ সম্পর্কও ছিল, এই জন্য তাকে ডিভোর্স দিয়েছে? তাহলে ভাই বিয়েটা কেন করলো? শুধু মা বাবার মন রাখতে? তো বিয়ের পর যখন ডিভোর্স দিল তখন মা বাবা কিছু বলেনি? শ্রেয়সীর মাথায় কথাগুলো ঘুরপাক খেতেই শ্রেয়সীর রাগ উঠে যায়, আর শ্রেয়সীর রাগ উঠলে তা কন্ট্রোল করতে পারে না। বিছানায় বসে বসে শ্রেয়সী অনেকবার কল দেয় ইরুকে, তবে প্রত্যেকবার ফোন বন্ধ আসে। রাত হয়ে গেছে, এখন তো শ্রেয়সী যেতেও পারবে না ইরুদের বাড়ি। ইরু কি তার উপর রাগ করে আছে? শ্রেয়সীর ভীষণ খারাপ লাগে নিজের বোকামির জন্য। শ্রেয়সীর ভাবনার মাঝে খাদিজা খাতুন রান্নাঘর থেকে ডাক দেয় শ্রেয়সীকে। শ্রেয়সী আর দাঁড়ায় না, মায়ের ডাকে ফোন ফেলে উঠে চলে যায়। সকাল সকাল মির্জাবাড়ির পরিবেশ বেশ খুশি খুশি ভাব। আলতাফ শেখ একটু আগেই ফোন করে জানিয়েছে এই মাসের শেষ শুক্রবার তারা তাদের মেয়েকে আবারও মেহেরাজের হাতে নতুন করে তুলে দেবে, নতুনভাবে বিয়ে দিবে, সাথে পুরনো সব কিছু ভুলে নতুন করে সব সম্পর্ক জোড়া লাগিয়ে দিবে। নাহিদা খাতুনের মুখ থেকে হাসি ছড়ছে না। শ্রেয়সীকে তার বরাবরই পছন্দ মেয়ে হিসেবে, আর তার রাজপুত্র ছেলের সাথে তো পারফেক্ট মানিয়েছিল।
যেন আল্লাহ নিজ হাতে জুটি বানিয়েছে ওদের দুজনের। খাবার টেবিলে বসে আছে বাড়ির সকলে। হাসান সাহেব নাহিদা খাতুনের দিকে তাকিয়ে বলে, বৌমা, মেহেরাজ এখনও ওঠে নাই, ওকে ডাকো। জি বাবা, ডেকেছি। কাল বৃষ্টিতে ভেজার কারণে নাকি সারা রাত মাথা ব্যথা করেছে, তাই এখন ঘুমাচ্ছে। আমি ওষুধ দিতে চাইলাম, খালি পেটে দেওয়া যাবে না, পরে উঠে খাবে। নাহিদা খাতুনের কথা শুনে নিলয় মির্জা খাওয়া থামিয়ে বলে, ওকে আগে কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দাও। আর কাল রাতে বলিনি কেন মাথা ব্যথা করছে, আর ওষুধ খাইনি কেন? তুমি তো জানো ছোট থেকেই ও ওষুধ খেতে চায় না, তাই খায়নি। তবে এখন ঘুমাচ্ছে, ঘুমাক, উঠলে ওষুধ খাইয়ে দিব। আচ্ছা। নিলয় মির্জা আর কিছু বলে না, খাওয়ার মধ্যে মনোযোগ দেয়। তার এখন ভীষণ ভালো লাগছে। হয়তো ছোট হতে হয়েছে, তবে ছেলের মুখে হাসি আর পুরনো বন্ধুকে আবার ফিরে পাওয়ার আনন্দটা উপভোগ্য। নাহিদা খাতুন সবার খাবার এগিয়ে দিচ্ছেন। শারমিন খাতুন আর নাহিদা খাতুন একসাথে বসবে। সে বৌমাকে রেখে খায় না, তাই বাধ্য হয়ে একটা নিয়ম হয়ে গেছে, বাড়িতে পুরুষরা আগে খাবে, তারপরে নারীরা খাবে। সেভাবে চলছে গত কয়েক বছর ধরে। নীলাভ আলোয় আচ্ছন্ন বিশাল ঘর, তারপর ছোট একটা বারান্দা যেখানে বিশাল বিশাল কয়েকটা ডিপ ফ্রিজ রাখা আছে সযত্নে। সেগুলো চলার ঝিঝি শব্দ ভেসে আসছে গুমোট বাতাসে। তারপর বিশাল আর একটা ঘর, ঘরটির দরজা আধুনিক ফিঙ্গারপ্রিন্ট দ্বারা খোলে। দরজার উপর স্পষ্ট ইংরেজিতে লেখা ল্যাব। ল্যাবের ভেতর চলছে আজ বিশাল আয়োজন। একপাশে কয়েকটা সেলফ যেখানে ভর্তি কাঁচের জার, যার ভেতরে নীল সবুজ লিকুইডে ভরা। অন্য পাশে কম্পিউটার টেবিল এবং ঘরের এক কোণে বিশাল একটা টেবিল। টেবিলের উপরে ছোট থেকে শুরু করে বড় অবধি কত রকমের কাঁচের জার সাজানো। টেবিলের নিচে কয়েকটা সাদা ড্রাম, যেগুলোর উপরে স্টিলার লাগানো। ড্রেঞ্জার টেবিলের পাশ ঘেঁষে একটা ছোট কাচের রুম, তার ভেতরে ভিন্ন সব যন্ত্রপাতি। এখানে মানুষের বডি পার্টসগুলো ক্লিন করে কাটসাট করে রেডি করা হয় সেল করার জন্য। ল্যাবের মাঝখানে রকিং চেয়ারে বসে আছে আনাম মিয়া। সাদা পাঞ্জাবি আজকেও পরনে, তবে আজ গালে পান নেই, বরং চুইংগাম চিবুচ্ছে আজ। তার সামনেই দুজন ডাক্তার সেলফ থেকে নতুন নতুন কাচের জারগুলো নামিয়ে রাখছে তার সামনে ট্রলিতে। আনাম শুধু দেখে যাচ্ছে। সব নামানো শেষে একজন ডাক্তার বলল, বাই, সব হয়ে গেছে। ডাক্তারের কথা শুনে আনাম মিয়া একটু সোজা হয়ে বসে, তারপর ভালো করে তাকায় কাচের জারগুলোর দিকে। ভেতরে মানুষের তাজা হৃৎপিণ্ড। আনাম মিয়া ডাক্তারকে জিজ্ঞেস করে, কয় পিস? 7টা বাই। আচ্ছা। আনাম মিয়া আর কিছু বলে না। এগুলো আজই সরকারি হাসপাতালে চলে যাবে ফ্রি চিকিৎসার জন্য। ফলে তার নামডাক আরও বাড়বে। হালি শহরের নতুন এমপি সে, বেশ নামডাক তার এখন। সেজন্যই তো তাজা 7টা প্রাণ নিয়ে 7 জনকে আবার বাঁচাবে। একদিক থেকে নামডাকও হবে, আবার শত্রুর বিনাশও হবে। আনাম মিয়া হাসে। ল্যাব থেকে বের হওয়ার সময় একজন ডাক্তারের দিকে তাকিয়ে বলে, রুম নাম্বার 13 এর পুলিশের 2টো কিডনি চোখ খুলে নাও, খবরদার মরে না যেন। মানুষ মরে গেলে আমার ভীষণ কষ্ট লাগে। আজ রাতে ব্ল্যাক মার্কেটে সেল করে দিব। কথাটা বলেই আনাম মিয়া বের হয়ে যায়। বাইরে এসে টমি আর নমির দিকে তাকায় একবার। নতুন মেয়ে পুলিশ দুটোকে ছিঁড়ে খেয়ে এখন বেশ শান্তিতে ঘুমোচ্ছে ওরা। আনাম মিয়া বাইরে সবসময় কাজ করা ছেলেটার সাথে এগিয়ে এসে বলে, রকি। জি ভাই। রকি মাত্র চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিল, আর সেই আনাম মিয়া ডাক দেয়। রকি ধরফরিয়ে ওঠে, উত্তর নেয়। আনাম মিয়া ট্রলিটার দিকে ইশারা করে বলে, 15 মিনিট পর রাস্তার ধারে অ্যাম্বুলেন্স আসবে, টমিকে পাঠিয়ে দিবি। প্যাকেজিং যেন ভালো হয়। আনাম মিয়া কিছু না বলে উপরে উঠে আসে। নতুন নতুন এমপির পদ পেয়েছে, এখন কিছু ফ্রিতে কাজ না করলে জনগণের মন পাওয়া যাবে না।
একবার মন পেয়ে গেলে বুকে বসে চোখে ঠোকর দিবে। বিচারপতির বিচার কেউ করে না, তেমন তার কোনো ভুল কখনো সামনে এলেও তার বিচার হবে না, কারণ এলাকার বিচারপতি হবে সে। আনাম মিয়ার মুখে বিদঘুটে হাসি ফুটে ওঠে। জঙ্গলের আশেপাশে তার লোক ভরা, একটা কাকপক্ষীও জানতে পারবে না তার আস্থানার কথা। আনাম মিয়া পুড়ে যাওয়া কুঁড়ে ঘর থেকে বেরিয়ে গায়ের ময়লা ঝেড়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে নির্দিষ্ট একটা নাম্বারে ফোন লাগায়। পর মুহূর্তে একবার রিং বাজতে ওপাশ থেকে একটা শীতল কণ্ঠে সালাম ভেসে আসে। আনাম মিয়া সালামের উত্তর দিয়ে বলে, আলতাফ ভাইরে কইয়া দাও, কাম তামাম করা শেষ। আনাম মিয়ার কথায় ওপাশের লোকটা খুশি হয়। কিছু বলতে যাবে তার আগেই আনাম মিয়া বলে, আলতাফ ভাই কখন আসবে? 8টার পর দোকান বন্ধ করবে ভাই। তাহলে 9টায় দেখা করো, বিশাল ডিল আছে একটা। আচ্ছা। আনাম মিয়া আর কিছু না বলেই কল কেটে দিয়ে সোজা হাঁটতে শুরু করে। জঙ্গল থেকে বের হওয়ার উদ্দেশ্যে বাইরে তার গাড়ি দাঁড়িয়ে আছে। ওদিকে সিয়ামের চোখ চকচক করে ওঠে লোভে। এতক্ষণ আনাম মিয়ার সাথে সে কথা বলছিল। কল কাটার পর আর এক মুহূর্ত দেরি না করে দোকানের ক্যাশে বসে থাকা আলতাফ শেখের কানের কাছে ফিসফিস করে কথাগুলো উগরে দেয়। আলতাফ শেখও মনে মনে ভীষণ খুশি হয় সিয়ামের কথা শুনে। যাক, তাদের শত্রু দমনের পাশাপাশি কাঁচা টাকাও ঘরে আসছে। প্রায় কয়েক বছর ধরে আলতাফ শেখ এই কাজের সাথে জড়িয়ে রয়েছে, আর তার দেখাদেখি সিয়ামও জড়িয়েছে। প্রথমে একটু অর্থের আশায় জড়ালেও পরে তা লোভে পরিণত হয়েছে। যদিও অর্ধেক কাজ আনাম মিয়া করে, কারণ গত 5 বছরে সে চেয়ারম্যান ছিল, এবারও সে এমপি, তাই ক্ষমতা বেশি, সন্দেহ কম। আর সব টার্গেট সিয়াম করে, শুধু নামমাত্র তাদের দোকানের ব্যবসা। যেখানে একটা দোকান চলতো না সেখানে এখন 4টা দোকান, একতলা বাড়িটা এখন 2তলা। কারোর যেন সন্দেহ না হয় তাই ব্যাংকে টাকা না রেখে পুরান ঢাকায় নিজের বাড়ি তৈরি করেছে। উপরে সৎ হলেও অন্তরে অন্ধকারের চেয়েও কালো তাদের অধ্যায়। নারী পাচার, শিশু পাচার, সোনা পাচার, জাল টাকা, সব কাজই করে। যার 40% রেফারেন্স পায় আলতাফ শেখ আর সিয়াম, বাকিগুলো আনাম। তবে তাদের এই বিষয়ে আজ পর্যন্ত কেউ সন্দেহ তো দূর, কল্পনাও করতে পারিনি। মেহেরাজের ঘুম ভাঙিয়ে বেলা 11টার দিকে। চোখগুলো এখনও কিছুটা লাল, মাথার চুল উস্কো খুস্কো। মেহেরাজ ফ্রেশ হয়ে নিচে চলে আসে। ড্রয়িং রুমে সোফায় বসে টিভিতে খবর দেখছে হাসান সাহেব, মুখে চিন্তার ছাপ। গত 5 দিনে 60টার বেশি পুলিশ অফিসার নিখোঁজ, একজন আর্মি অফিসার নিখোঁজ, এই নিয়ে তোলপাড় চট্টগ্রাম। তবে কোনো হদিশ নেই কিছুর। কারো লাস্ট লোকেশন এক জায়গায় না, সবার ভিন্ন ভিন্ন জায়গায়, তাই আরও বেশি সমস্যা হচ্ছে তাদের খুঁজতে। নিলয় মির্জা আর্মির জেনারেল হওয়ায় তার কাঁধে ভীষণ চাপ এখন। তার উপর একজন আর্মি সদস্য নিখোঁজ, যাকে কিনা সে নিজেই একটা বিশেষ দায়িত্ব দিয়েছিল। তাই সকাল সকাল খেয়ে তিনিও বেরিয়ে গেছেন বাড়ি থেকে। মেহেরাজ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই দেখে শারমিন খাতুন চেয়ারে বসে ফল কাটছে, আর নাহিদা খাতুন রান্নাঘরে। শারমিন খাতুন মেহেরাজকে দেখে বলে, কখন উঠলি দাদু ভাই, মাথা ব্যথা কমেছে? মেহেরাজ স্মিত হেসে দাদির পাশের চেয়ার টেনে বসে বলল, দাদু কমেছে। শারমিন খাতুন স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরে নাহিদা খাতুনের উদ্দেশ্যে বলে, বৌমা, নাতিকে খেতে দাও। শারমিন খাতুনের কথায় নাহিদা খাতুন শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে দেখে মেহেরাজ শারমিন খাতুনের পাশে বসে আছে। তা দেখে তিনি বলেন, মাথা ব্যথা কেমন আছে বাবু? এখন কমে গেছে আম্মু। আচ্ছা নে, খেয়ে নে। নাহিদা খাতুন খাবার বেড়ে দিতে দিতে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, বাবু রশিদের বাড়ি থেকে কল দিয়েছিল সকালে। মায়ের কথায় মেহেরাজ মায়ের দিকে তাকায়, মুখের ভাবমূর্তি স্বাভাবিক রেখেই বলে, কি বলেছে? এই মাসের শেষ শুক্রবার অনুষ্ঠান করে বিয়ে হবে তোদের আবার। মায়ের কথায় ভ্রুচোরা কুঁচকে যায় মেহেরাজের। মেহেরাজ যেটুকু বুঝেছে তাতে মেয়ে তো রাজি হবে না, আর সিয়ামও তো রাজি হবে না, তাহলে নিশ্চয়ই কিছু একটা ঘাবলা আছে। ওদের মুখ দেখে তো মনে হয়নি ওরা এত সহজে সব মেনে নিবে। মেহেরাজকে ভাবতে দেখে নাহিদা খাতুন খাবার প্লেট এগিয়ে দিয়ে বলে, কি হলো বাবু, কি ভাবছিস এত মন দিয়ে?